হ্যালো ওয়েলকাম, কেমন আছো তোমরা? আমি তোমাদের প্রিন্সদা, বাড়ি হচ্ছে পুরুলিয়াতে এবং আমরা আগের ক্লাসে মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ শুরু করেছিলাম এবং সেখানে আমাদের মাইকটা অটোমেটিক অফ হয়ে যায়। তাই আজকের ক্লাসটা এখান থেকে শুরু করা যাক। তার আগে একটা কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট আমাকে জানাও। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো, আর সেখানে হবে সমস্ত ক্লাসের নোটসের শেয়ার এবং সমস্ত রকম ডাউটের সলিউশন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথম বোঝা যাক আমাদের এই মাত্রা বিশ্লেষণ কি জিনিস। দেখো ভাই, যে কোনো একটা ভৌত রাশি নিলাম, যে কোনো একটা ভৌত রাশি। ভৌত রাশি বলতে কি, আমরা জানি যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় সেই সমস্ত রাশিকে ভৌত রাশি বলে। যেমন বল, চাপ, কার্য, ক্ষমতা, শক্তি ইত্যাদি সবকিছু হচ্ছে আমাদের কি ভৌত রাশি। অর্থাৎ যে কোনো একটা ভৌত রাশি, আমাদের যে কোনো একটা ভৌত রাশি প্রাথমিক রাশি অর্থাৎ সময়, ভর এবং দৈর্ঘ্য, এই সময়, ভর এবং দৈর্ঘ্য বা প্রাথমিক রাশিগুলির ওপর আমাদের যে কোনো একটা ভৌত রাশি কতটা নির্ভরশীল সেটা অনুসন্ধান করাই হচ্ছে মাত্রা বিশ্লেষণ। বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের যে কোনো একটা ভৌত রাশি আছে, সে মনে করো বল, চাপ, কার্য ইত্যাদি, যে কোনো একটা ভৌত রাশি আমাদের প্রাথমিক যে রাশিগুলি আছে, প্রাথমিক রাশি বলতে সময়, ভর এবং দৈর্ঘ্য, এই সময়, ভর এবং দৈর্ঘ্য এদের উপর কতটা নির্ভরশীল আমাদের এই ভৌত রাশিটি সেটা অনুসন্ধান করাই হচ্ছে আমাদের মাত্রা বিশ্লেষণ। আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। ঠিক তো? তাহলে কি পরীক্ষা লিখতে পারবে স্পষ্ট? চলো তাহলে। এরপর এই মাত্রা বিশ্লেষণের কয়েকটি প্রয়োগ আছে, প্রধানত কয়েকটি প্রয়োগ আছে, সেই সম্পর্কে জানা যাক। দেখো, আমাদের এই যে মাত্রা বিশ্লেষণ আমরা শিখছি, সেই মাত্রা বিশ্লেষণের কোথাও তো কাজ আছে না? হুম, কোথাও তো কাজ আছে। অর্থাৎ আমরা এই মাত্রা বিশ্লেষণকে কোথাও তো প্রয়োগ করতে পারি। তাহলে মাথায় রাখো, আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রধানত প্রধানত তিনটি প্রয়োগ আছে। কয়টি প্রয়োগ আছে? তিনটি প্রয়োগ আছে। আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রধানত তিনটি প্রয়োগ আছে। নাম্বার ওয়ান প্রয়োগ, কোন ভৌত রাশির মান, কোন একটি ভৌত রাশি নিয়েছি, এবার কোন ভৌত রাশির মান একটি একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে 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 রূপান্তর করা। এটা হচ্ছে আমাদের নম্বর রূপান্তরিত করা। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান প্রয়োগ। কি? কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তরিত করা। মনে করো একটা ভৌত রাশি নিয়েছি, ভৌত রাশি বলতে কি, একটা বল নিয়েছি। এবার বলের মান আমাদের সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে কত? বলের মান আমাদের সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে মনে করো 1 9। কত দেওয়া আছে? 1 9। তাহলে আমরা যদি একটা ভৌত রাশির মান একটি পদ্ধতিতে পেতে পারি, তাহলে এই পদ্ধতি থেকে অন্য একটি পদ্ধতিতে, অর্থাৎ আমরা এসআই পদ্ধতিতে আমাদের এই বলের মান কত হবে, অর্থাৎ কত নিউটন হবে, সেটা আমরা এই মাত্রা বিশ্লেষণ দ্বারা বার করতে পারবো। বুঝতে পেরেছো তো? অর্থাৎ আমাদের যে কোনো একটা ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে, আমাদের যে কোনো একটি ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তরিত করা যায় আমাদের এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। যদি আমরা বলি কার্য একটা ভৌত রাশি, এবার কার্যের সিজিএস পদ্ধতিতে মান দিয়ে আছে, কার্যের সিজিএস পদ্ধতিতে মান দিয়ে আছে, কত মান দিয়ে আছে? কার্যের সিজিএস পদ্ধতিতে মান দিয়ে আছে মনে করো দিয়ে আছে 1 আর্গ। কত? 1 আর্গ দিয়ে আছে। ঠিক তো? আর্গ হচ্ছে না কার্যের সিজিএস একক, কি আর্গ তো? ঠিক আছে। তাহলে কার্যের মনে করো এই একটি পদ্ধতি দেওয়া আছে মান 1 আর্গ। তাহলে আমি এই পদ্ধতি থেকে যদি অন্য একটি একক পদ্ধতি অর্থাৎ এসআই পদ্ধতিতে আমাদের এই কার্যের মানটা কত হবে?
ঠিক তো, অর্থাৎ 1 আর্ক সমান কত জুল, সেটা আমরা পরিমাপ করতে পারি আমাদের এই মাত্রা বিশ্লেষণ এবং তার প্রয়োগ দ্বারা। বুঝতে পেরেছো তো? চলো এবার 2 নম্বর প্রয়োগ দেখা যাক। 2 নম্বর প্রয়োগ কি জিনিস সেই সম্পর্কে বোঝো। অনেক মজাদার আছে, ঠিক আছে, অনেক সহজ, এই ক্লাসটা অনেক সহজ আর অনেক বেশি মজাদার। তাহলে 2 নম্বর দেখা যাক কি। একটি সমীকরণ নিয়েছি, ঠিক আছে, একটি যে কোনো সমীকরণ, একটি সমীকরণ কতটা সঠিক কিনা, সরি, একটি সমীকরণ সঠিক কি না সেটা পরিমাপ করা যায়, সেটা পরিমাপ করা যায় আমাদের এই মাত্রা বিশ্লেষণ দ্বারা। যে কোনো একটি সমীকরণ নিয়েছি, মনে করো একটা সমীকরণ বলতে নিয়েছি আমরা a = b + c, এই একটা সমীকরণ নিলাম। এবার এই সমীকরণটা সঠিক কিনা নির্ভুল কিনা সেটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ দ্বারা বুঝতে পারি। ওকে, বুঝতে পেরেছো? এই সম্পর্কে আমরা ডিটেলস জানবো, জাস্ট ওয়েট। কিভাবে আমরা জানবো যে একটা ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে কিভাবে আমরা রূপান্তরিত করতে পারবো সেই সম্পর্কে আমরা কমপ্লিটলি জানবো একটু পরে, জাস্ট ওয়েট আর 3 মিনিট। এবং আমাদের এই যে একটি সমীকরণ আছে, যে কোনো একটা সমীকরণ, এবার সেই সমীকরণটা কতটা সঠিক, সেই সমীকরণটা সঠিক কিনা নির্ভুল কিনা সেটা পরিমাপ করব, সেটা আমরা বুঝতে পারবো আমাদের এই মাত্রা বিশ্লেষণ দ্বারা, সেটাও আমরা একটু পরে কিন্তু দেখবো। ওকে, তাহলে রিল্যাক্স থাকো আরামসে, কোনো চিন্তার বিষয় এখানে নেই, আরামসে থাকো। এবার বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক, 3 নম্বর হচ্ছে কি আমাদের যে বিভিন্ন ভৌত রাশি আছে, বল, চাপ, কুচবি ভৌত রাশি। ওকে, এবার বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণ দ্বারা বুঝতে পারি, সেটা আমরা মাত্রা বিশ্লেষণ দ্বারা বার করতে পারি যে কি কি সম্পর্ক আছে আমাদের বিভিন্ন ভৌত রাশিগুলির মধ্যে। ওকে, তাহলে এই হচ্ছে 3টি প্রয়োগ। প্রথম প্রয়োগ কি, মাত্রা বিশ্লেষণের প্রয়োগ হচ্ছে আমাদের নাম্বার 1, যেটা হচ্ছে ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তর করা যায় আমাদের এই মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করে। আবার 2 নম্বর প্রয়োগ কি, একটি সমীকরণ সঠিক কিনা একটি সমীকরণ নির্ভুল কিনা সেটা আমরা বুঝতে পারি আমাদের এই মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করে। আবার 3 নম্বর হচ্ছে বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটা কি, বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক বার করতে পারি আমরা এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ দ্বারা। ঠিক, বাস। তাহলে এবার যদি বলা হয় মাত্রা বিশ্লেষণ কি জিনিস, তাহলে হচ্ছে যে আমাদের যে কোনো একটা ভৌত রাশি, আবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে, আবার রিপিট করে দিচ্ছি, আমাদের মাত্রা বিশ্লেষণ কি, মাত্রা বিশ্লেষণ হচ্ছে যে কোনো একটা ভৌত রাশি আমাদের প্রাথমিক যে রাশিগুলি আছে অর্থাৎ সময়, ভর এবং দৈর্ঘ্য, এদের উপর কতটা নির্ভরশীল সেটা অনুসন্ধান করাই হচ্ছে আমাদের মাত্রা বিশ্লেষণ। এবং মাত্রা বিশ্লেষণ হচ্ছে একটি তাত্ত্বিক বিশ্লেষণ, অর্থাৎ আমাদের মাত্রা বিশ্লেষণের কয়েকটি প্রয়োগ আছে। কি কি, মাত্রা বিশ্লেষণের প্রধানত 3টি প্রয়োগ আছে। প্রথম প্রয়োগ হচ্ছে যে একটি ভৌত রাশির মান, যে কোনো একটি ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তর করা যায় আমাদের এই মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করে। 2 নম্বর হচ্ছে একটি সমীকরণ নিয়েছি, যে কোনো একটি সমীকরণ, সেই সমীকরণটা সঠিক কিনা সেটা নির্ভুল কিনা পরিমাপ করতে পারি, বুঝতে পারি আমরা মাত্রা বিশ্লেষণ দ্বারা। এবং 3 নম্বর প্রয়োগ হচ্ছে আমাদের যে কোনো ভৌত রাশি, ওকে, যে কোনো ভৌত রাশিগুলির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটা আমরা বুঝতে পারি আমাদের এই মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করে। আশা করি এখানে কোনো রকম আর সমস্যা নেই। পারস্পরিক সম্পর্ক বিভিন্ন ভৌত রাশিগুলির মধ্যে, আমি নোটসে ভালো করে স্পষ্ট করে অলরেডি লিখে দিয়েছি, ঠিক আছে, আমি যখন নোটসটা তোমরা কমেন্ট করবে জানাবে তখন আমি আমার নোটসটা তোমাদেরকে শেয়ার করে দেবো, আর সেখানে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। এখন শুধু বোঝো আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছি, বাকি তো অলরেডি বইতেও দেওয়া আছে, আমি নোটস অলরেডি করে দিয়েছি, ঠিক আছে, শর্টকাট নোট আছে, অনেক মজা লাগবে। ওকে, ঠিক আছে, পারস্পরিক সম্পর্ক বিভিন্ন ভৌত রাশিগুলির মধ্যে বাদ দে। ওকে, তো আমাদের এই যে 3টি কাজ, আমাদের এই 3টি প্রয়োগ, মাত্রা বিশ্লেষণের এই 3টি প্রয়োগ বা কাজগুলি যে নীতির ওপর নির্ভরশীল সেটি একটু মাথায় বোঝো। একটা নীতির ওপর নির্ভরশীল, সেই নীতিটা হচ্ছে আমাদের কি, সমমাত্রিক বলা হয় এটাকে, সমমাত্রিক নীতি। কি বলা হয়, সমমাত্রিক নীতি।
আমাদের এই মাত্রা বিশ্লেষণের তিনটি প্রয়োগ, অর্থাৎ এই একটি দুটি তিনটি, এই তিনটি প্রয়োগ যে নীতির উপর নির্ভরশীল, আমাদের এই তিনটি প্রয়োগ বা কাজ, মাত্রা বিশ্লেষণের এই তিনটি প্রয়োগ বা কাজগুলি যে নীতির উপর নির্ভরশীল, সেই নীতিটা হচ্ছে আমাদের সমমাত্রিক নীতি। এবার ভালো করে বুঝো আমাদের সমমাত্রিক নীতি কি। সমমাত্রিক নীতি বলছে, সমমাত্রিক নীতি বলছে কোন সঠিক সম্পর্ক, কোন সঠিক সম্পর্ক, কোন সঠিক সম্পর্ক বা কোন সঠিক সম্পর্ক বা সমীকরণের, সমীকরণের, হ্যাঁ, কোন সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকে, দুটি দিকের মাত্রা সব সময় একই হয়। ঠিক আছে, সব সময় একই বা অভিন্ন হয়। কি হয়? একই বা অভিন্ন হয়। ভালো করে বোঝো কি, আমাদের এই মাত্রা বিশ্লেষণের তিনটি প্রয়োগ বা কাজ যেগুলি আছে, সেই কাজগুলি আমাদের সমমাত্রিক নীতির উপর নির্ভরশীল। এবং আমাদের সমমাত্রিক নীতি বলছে যে সমমাত্রিক নীতি হচ্ছে কোন সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকের মাত্রা সবসময় একই বা অভিন্ন হয়। অর্থাৎ এখানে বলছে কোন একটি সঠিক সম্পর্ক, সম্পর্ক বলতে কি, সম্পর্ক বলতে মনে করে লিখলাম আমরা এখানে F ইজিক্যাল টু এম এ। তাহলে কি আমাদের এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কে আমাদের এই দিকে যে মাত্রাটা হবে, ঠিক আছে, এই দিকের যে মাত্রাটা হবে, এই দিকের মাত্রা মনে করে বার হলে কত? এল বার হলো। তাহলে আমাদের এই দিকের মাত্রাটা কত হবে? এল বার হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের সঠিক সম্পর্কের মধ্যে এটা। ঠিক আছে, তাহলে কি কোন সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকের মাত্রা সবসময় একই বা অভিন্ন হবে। যদি আমরা এখন একটা সমীকরণ নিই, একটা সমীকরণ বলতে কি, আমরা ক্লাস 9 পড়েছিলাম গতিসূত্র চ্যাপ্টারে, কি ছিল? S ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণে দেখতে পাবো আমরা যে আমাদের প্রত্যেকটা সমীকরণে আমাদের কি হবে, এই দিকের যে মাত্রা, অর্থাৎ কি এটা কি, এটা হচ্ছে আমাদের, আরে কি এটা, এটা লেফট না রাইট, ওকে, এটা লেফট সাইড, লেফট সাইডে যে মাত্রাগুলো আসবে, অর্থাৎ এই পদের মাত্রা আসবে এল, এই পদের মাত্রা আসবে কত? এল। এবং এই দিকে যা আছে রাইট সাইডটা, সেই দিকের মাত্রা কত আসবে? আমাদের এল আসবে। ঠিক আছে, অর্থাৎ কি আমাদের এরকম প্রত্যেকটা সমীকরণে, প্রত্যেকটা সমীকরণের আমাদের এই লেফট সাইড এবং রাইট সাইড বা রাইট সাইড বা লেফট সাইড, তুই জানি না কোন দিক থেকে দেখছিস, ঠিক আছে, মাত্রা কি হবে? সবসময় সমান হবে। অর্থাৎ আমাদের সমমাত্রিক নীতি বলছে যে কোন সঠিক সম্পর্ক যদি নির্ভুল হয় তাহলে কি এটা কাজ করবে না, ওকে, নির্ভুল নাই, কোন সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকের মাত্রা, দুটি দিকের, আমরা জানি কোন সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিক থাকে, একটা লেফট সাইড, রাইট সাইড। তাহলে কি বলছে, কোন সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকের মাত্রা সব সময় একই বা অভিন্ন হবে, সব সময় একই হবে। এটাই হচ্ছে আমাদের সমমাত্রিক নীতি। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের সমমাত্রিক নীতি। ঠিক আছে, এই সমমাত্রিক নীতি প্রয়োগ করে আমরা কিভাবে বার করব এই তিনটি প্রয়োগ, সেই সম্পর্কে আরো বেশি মজা আছে, অনেক বেশি সহজ আছে। ঠিক আছে, শুধু ক্লাসটা মন দিয়ে দেখো, এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমার বন্ধুদের শেয়ার করতে কিন্তু মোটেই ভুলো না। কারণ এখানে তোমরা যা কিছু কমেন্ট করবে, যেখানে ফিজিক্সের অসুবিধা হবে তোমার কমেন্ট আমাকে জানাও, সেখানেই আমি তোমাদেরকে শক্ত করে দেবো, ফিজিক্স একদম স্ট্রং বানিয়ে দেবো। ঠিক আছে, শুধু কমেন্ট আমাকে জানাও যে কোনখানে অসুবিধা হচ্ছে। এই ক্লাসটা নাই, ফিজিক্সের যে কোনো টপিক, ভাই যে কোনো টপিকে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, ওকে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অলরেডি দেয় আছে, কমেন্টে জানাও অলরেডি, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে তো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। এবার দেখা যাক, আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রধানত তিনটি প্রয়োগ রয়েছে, বাট এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা আরো কয়েকটি জিনিস বুঝতে পারি। যেমন যদি একটি রাশিমালা লেখা হয়, নাম্বার 1, যদি একটি রাশিমালা লেখা হয় কিরকম, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা কি, এটা একটা রাশিমালা লিখলাম। এবার এই ধরনের রাশিমালা গ্রহণযোগ্য কিনা, সঠিক কিনা, এইরকম আমরা রাশিমালা লিখতে পারি কিনা, অর্থাৎ এটি গ্রহণযোগ্য কিনা তা বুঝতে হলে আমাদের এক্স, ওয়াই এবং জেড, এই তিনটি রাশির,
এক্স ওয়াই এবং জেড এই তিনটি রাশির মাত্রা বিশ্লেষণ করতে হয়, মাত্রাগুলোকে লক্ষ্য করতে হয়। এই রাশিমালায় এক্স ওয়াই ও জেড কে সমমাত্রিক হতে হবে, অর্থাৎ কি আমাদের এক্স কে হতে হবে দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে দাদা এল, ঠিক তো? আমাদের ওয়াইটাও কি হতে হবে, দৈর্ঘ্য হতে হবে, দৈর্ঘ্যের মাত্রা কি হচ্ছে আমাদের এল। এটা কি হতে হবে আমাদের, যেটাকে আমাদের হতে হবে দৈর্ঘ্য, তাই এটা হবে আমাদের এল। অর্থাৎ কি এখানে আমাদের সমমাত্রিক নীতি প্রয়োগ হচ্ছে, অর্থাৎ কি ভালো করে বোঝো আরামসে, ঠিক আছে? আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এই সমীকরণটি, ঠিক আছে, এই রাশিমালাটা লিখলাম। এবার এই ধরনের রাশিমালা গ্রহণযোগ্য কিনা, এই ধরনের রাশিমালা লিখতে পারি কিনা, সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের এই এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এই তিনটি রাশির মাত্রা আমাদের লক্ষ্য করতে হয়। অবশ্যই আমাদের এই তিনটি রাশির মাত্রা কিন্তু কি হবে, সমমাত্রিক হবে। তিনটি রাশি কি সমমাত্রিক হবে, ঠিক আছে তো? ওকে, কারণটা কি, কারণ দেখো আমরা কি জানি, আমাদের কি হয়, এটা কি দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যর সাথে দৈর্ঘ্যই যোগ হয়। যদি এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য এবং এটাও দৈর্ঘ্য, তিনটায় যদি দৈর্ঘ্য দৈর্ঘ্য হয়, তিনটায় যদি সমমাত্রিক হয়, এটার মাত্রা এটার মাত্রা এটার মাত্রা সমান হয়, তাহলেই এটাতে যোগ বিয়োগ গুণভাগ হবে। এরকম কি কখনো আমরা দেখেছি যে 5 গ্রাম আলুর সঙ্গে 10 মিটার যোগ করে দিলাম? পসিবল এটা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এর মাত্রা হচ্ছে আলাদা, এর মাত্রা হচ্ছে আমাদের এল, এবং এটা হচ্ছে আমাদের ভর, ভরের মাত্রা হচ্ছে আমাদের এম। তাহলে এম আর এল দুটি আলাদা আলাদা মাত্রা কি কখনো যোগ হয়? হয় কখনো? 5 গ্রাম আলুকে আমরা 10 মিটারের সঙ্গে যোগ করতে পারি না দাদা। আমরা 5 গ্রামের সঙ্গে কিন্তু 5 গ্রামকে অর্থাৎ ভরের সঙ্গে আমরা ভরকে যোগ করতে পারি, যে 5 গ্রাম ভর, 5 গ্রাম ভর টোটাল হলো আমাদের 10 গ্রাম ভর। কখন এরকম হয় যে 5 গ্রাম ভর প্লাস 10 মিটার, তাহলে কত হলো, কি হবে দাদা, এটা কি করে বলবো, ঠিক তো? হয় কি না? তার জন্য কি আমাদের এরকম একটা সমীকরণ নিয়েছি বা একটা রাশিমালা, এই রাশিমালাটি গ্রহণযোগ্য কিনা যেটা বুঝতে গেলে আমাদের, সেটা জানতে গেলে আমাদের প্রথম লক্ষ্য করতে হবে আমাদের এই তিনটি যে রাশি আছে এক্স ওয়াই জেড, এই তিনটি রাশি সমমাত্রিক কিনা, এদের মাত্রা সেম কিনা, তিনটি কিন্তু দৈর্ঘ্য হচ্ছে কিনা, ঠিক তো? তাহলে এই সমীকরণটা গ্রহণযোগ্য। কারণ আমরা জানি যে আমাদের 5 গ্রাম ভরের সঙ্গে 10 মিটার কখনো যোগ করা যায় না, 10 মিটারের সঙ্গে কিন্তু 10 মিটারের যোগ হয়, ঠিক তো? অর্থাৎ কি এটাও 10 মিটার, এটাও 10 মিটার, এই তিনটা যদি মিটার মিটার হয় তাহলে যোগ বিয়োগ হবে এদের মধ্যে। ওকে, ঠিক আছে। আরেকটা 2 নম্বর দেখা যাক। আর इसको हटाते हैं। 2 নম্বর দেখো, একটা সমীকরণ নিয়েছি যেটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এবার এই যে সমীকরণটা নিয়েছি, এই সমীকরণ বা এই ধরনের রাশিমালাকে, এই ধরনের রাশিমালা, সরি সমীকরণ বলা যায় নাই, সমীকরণ তো হয় আলাদা, ঠিক আছে? এই ধরনের রাশিমালা নিয়েছি, ঠিক আছে? এবার এই ধরনের রাশিমালায় এক্স কে কিন্তু মাত্রাহীন হতে হবে। কি, এক্স কে, যে এক্সটা আছে আমাদের, এই যে এক্স রাশিটা আছে, এই এক্স রাশিগুলোকে আমাদের কি হতে হবে, মাত্রাহীন রাশি হতে হবে। তাহলে এদের মধ্যে কি হবে, তাহলে এদের মধ্যে কিন্তু যোগটা হবে, হবে তো? মাত্রাহীন রাশি মানে কি, মাত্রাহীন রাশি হচ্ছে সেই রাশিটা যে রাশির মানটা 1 হয়। তাহলে আমাদের যদি এক্স গুলো মাত্রাহীন রাশি হয় তাহলে এদের মধ্যে কি হবে, এটাও 1, এটাও 1 এবং এটাও 1, তাহলে এদের মধ্যে যোগফল সংঘটিত হবে। না হলে এদের মধ্যে যোগ প্রক্রিয়া কি হবে না। এদের মধ্যে যে বিভিন্ন পদগুলি আছে, পদ বলতে এই যে এই পদটা, এই পদটা, এই পদটা, এই তিনটি পদেরই মাত্রা তাহলে আলাদা আলাদা হবে, ঠিক তো? যদি আমাদের এই তিনটি রাশির অর্থাৎ আমাদের এক্স রাশিটা আছে, এই এক্স রাশির মাত্রা যদি না থাকে তাহলে এদের মধ্যে যোগ প্রক্রিয়া সংঘটিত হবে। ওকে, মাত্রাহীন রাশি একে হতে হবে। বাস, বুঝতে পেরেছো? যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট আমাকে জানাতে ভুলো না। ওকে, চলো এবার এবার আরেকটু এগিয়ে যাওয়া যাক, এবং আমরা এবার দেখব যে কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে কিভাবে রূপান্তরিত করা যায় আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ দ্বারা। আর এটা মজাদার হতে চলেছে, তাই চলো শুরু করা যাক। चलिए प्रयोग नंबर 1 दादा, প্রয়োগ নাম্বার 1 দেখা যাক। হেডিং আর করছি না, অলরেডি যখন আমরা হেডিং করেই রেখেছি। ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তর, সেটাও মাত্রা বিশ্লেষণ এবং তার সমমাত্রিক নীতি প্রয়োগ করে। কি নীতি? সমমাত্রিক নীতি প্রয়োগ করে।
তাহলে বলা যায় যে যে কোনো ভৌত রাশির মান, যে কোনো একটি ভৌত রাশি নিয়েছি এবার, ঠিক আছে, যে কোনো যে কোনো ভৌত রাশির মান একটি একক, কি একটি একক, প্রথম একক, এটা কি প্রথম একক, যে কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে, আগে বলে দিই নাকি, কি হচ্ছে, যে কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতিতে জানা থাকলে, যে কোনো একটা ভৌত রাশি নিয়েছি এবার, যে কোনো একটা ভৌত রাশির মান একটি একক পদ্ধতিতে জানা থাকলে, যদি আমরা একটি একক পদ্ধতি জানা থাকলে, যদি আমরা প্রথম একক পদ্ধতিতে জেনে থাকি আমাদের একটি ভৌত রাশির মান, তাহলে আমরা দ্বিতীয় যে কোনো একটা একক পদ্ধতিতে এর মানটা কিন্তু বার করতে পারি। সেটাও আমাদের মাত্রা বিশ্লেষণ ও সমমাত্রিক নীতি প্রয়োগ করে, কি মাত্রা বিশ্লেষণ এবং সমমাত্রিক নীতি প্রয়োগ করে আমরা যে কোনো একটি ভৌত রাশির, যদি প্রথম যে কোনো একটি ভৌত রাশির যদি একটি একক পদ্ধতিতে মান জানা থাকে, তাহলে আমরা সেই মানটা কিন্তু অন্য যে কোনো একটা একক পদ্ধতিতে ওর মানটা কিন্তু বার করতে পারি। অর্থাৎ বলতে পারি যে যদি কোনো ভৌত রাশির মান, যদি কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতিতে জানা থাকে, তবে সমমাত্রিক নীতি প্রয়োগ করে ও মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা অন্য একটি একক পদ্ধতিতে রাশিটির মান নির্ণয় করতে পারি। চলো এবার বোঝা যাক যে আমরা কি করে এর মানটা বার করতে পারি। আরে ভাই তার আগে দেখি তো, আরে ইয়ার কোথায় চলে যাস বাবা, তোকে তো কাজে লাগতে হবে। ধরা যাক, প্রথম ধরা যাক, মানে শেখা যাক যে কি করে বার করতে পারি। ওকে, অনেক মজাদার, অনেক সহজ করে নিয়ে একদম বাচ্চাদের মতো করে, ঠিক আছে, তাহলে আরো বেশি মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে, শুধু বোঝো যে কি করে একটা কি করে একটা ভৌত রাশির মানটা আমরা একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তর করতে পারি। চালিয়ে দেখতে, ধরা যাক, ধরা যাক, ওকে, ধরা যাক যে কোনো একটা ভৌত রাশি নিয়েছি। ওকে, এই কুচবি একটা ভৌত রাশি বটে। ধরা যাক কোন একটি ভৌত, কোন একটি ভৌত রাশির মাত্রা, কোন একটি যে কোনো একটি ভৌত রাশির মাত্রা হচ্ছে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b এবং t টু দি পাওয়ার c। এটা হচ্ছে আমাদের যে কোনো একটি ভৌত রাশির মাত্রা, জাস্ট ধরে নিয়েছি। ওকে, একটি ভৌত রাশির মাত্রা হচ্ছে আমাদের, ধরেছি আমরা একটি ভৌত রাশির মাত্রা হচ্ছে m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b এবং t টু দি পাওয়ার c, এবং ভিন্ন দুটি একক পদ্ধতিতে, ভিন্ন দুটি একক বলতে মনে করো প্রথম একক পদ্ধতি, এটা কি প্রথম একক পদ্ধতি, প্রথম একক পদ্ধতিতে, ঠিক আছে, প্রথম একক পদ্ধতিতে আমাদের এই ভৌত রাশিটার, আমাদের এই যে কোনো একটা ভৌত রাশি নিয়েছি, আমাদের এই ভৌত রাশিটির একক মনে করো, প্রথম একক পদ্ধতিতে আমাদের এই ভৌত রাশিটির একক মনে করে নাও, ধরে নাও হচ্ছে আমাদের কি m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b এবং t1 টু দি পাওয়ার c। ওকে, এবং আমাদের দ্বিতীয় একক, দ্বিতীয় একক পদ্ধতিতে, দ্বিতীয় একক পদ্ধতিতে আমরা এই ভৌত রাশিটির একক ধরে নিয়েছি হচ্ছে আমাদের m2 টু দি পাওয়ার a, l2 টু দি পাওয়ার b এবং t2 টু দি পাওয়ার c, এবং আমাদের এই ভৌত রাশিটির প্রথম একক পদ্ধতিতে যা মান সেটা আমরা ধরে নিয়েছি কত, সেটা আমরা ধরে নিয়েছি n1, এবং আমাদের এই ভৌত রাশিটির মান দ্বিতীয় একক পদ্ধতিতে ধরে নিয়েছি আমরা n2। তাহলে আমাদের সমমাত্রিক নীতি অনুসারে আমরা কি এটা বলতে পারি, আমাদের সমমাত্রিক নীতি অনুসারে আমরা কি জানি, সমমাত্রিক নীতি অনুসারে আমরা জানি যে কোনো দুটি সম্পর্ক, যে কোনো দুটি সম্পর্ক বা সমীকরণের দুটি দিকের মাত্রা সবসময় কি হয়, অভিন্ন হয়। অর্থাৎ যদি এরকম হয় 1 CGS, সরি ঠিক আছে CGS, আরে বাদ দে। ওকে, কি হচ্ছে দেখ, ওটা দিকে যেতে হবে না, ঠিক আছে। দেখো সমমাত্রিক নীতি অনুসারে আমরা বলতে পারি তাহলে যে আমাদের প্রথম একক পদ্ধতিতে যে মান, অর্থাৎ তার আগে মার্কারটা চেঞ্জ করি, কি হচ্ছে n1, দেখতে পারি তো n1 m1
টু দি পাওয়ার এ, L1 টু দি পাওয়ার বি এবং T1 টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু N2 M2 টু দি পাওয়ার এ, L2 টু দি পাওয়ার বি এবং T2 টু দি পাওয়ার সি। এটা আমরা লিখতে পারি কিনা? এটা আমরা লিখতে পারি। আমাদের সহমাত্রিক নীতি অনুসারে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ কি প্রথম একক পদ্ধতি সমান দ্বিতীয় একক পদ্ধতি, অর্থাৎ আমাদের যে কোনো একটা ভৌত রাশির মান, এখানে ভৌত রাশি মনে কর, ঠিক আছে? তো আমাদের এই ভৌত রাশিটির মাত্রা, আমাদের এই ভৌত রাশিটির একক কি? আমাদের এই ভৌত রাশিটির প্রথম পদ্ধতিতে একক এটা এবং দ্বিতীয় পদ্ধতিতে একক এটা, এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে। তার জন্য আমরা লিখতে পারি সহমাত্রিক নীতি অনুসারে আমরা এটা লিখতে পারি যে n1 কি হচ্ছে আমাদের প্রথম একক পদ্ধতিতে আমাদের যে মান ইকুয়াল টু দ্বিতীয় একক পদ্ধতিতে আমাদের যে মান, এটা আমরা সহমাত্রিক নীতি অনুসারে লিখতে পারি। এবং আমরা এখান থেকে আবার লিখতে পারি বা n2 কি n2 সমান লিখতে পারি যে কি আসছে আমাদের n2 সমান আসছে, আচ্ছা, m1 by m2 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এ, হ্যাঁ, এ ইনটু L1 by L2 টু দি পাওয়ার বি ইনটু কি হচ্ছে T1 by T2 টু দি পাওয়ার সি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে M1, L1 এবং T1 আছে, আমাদের এখানে যে আমাদের এখানে যে M1, L1 এবং T1, M1, L1 এবং T1 আছে, আমাদের M1, L1 ও T1 হলো প্রথম পদ্ধতিতে, আমাদের এই প্রথম পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর ও সময়, ঠিক কিনা? আমাদের এই আমাদের এই M1, L1 এবং T1 হচ্ছে আমাদের প্রথম একক পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর এবং সময়। আবার আমাদের M2, L2 এবং T2 হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে ভর, দৈর্ঘ্য এবং সময়ের মূল একক, হচ্ছে কিনা স্পষ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে N1 টা আছে না, হ্যাঁ আমাদের N1 এখানে থাকবে, ওকে, ঠিক আছে। কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যদি অন্য একটি দ্বিতীয় পদ্ধতিতে যদি মানটা কত হবে, দ্বিতীয় পদ্ধতিতে মান কত n2, তাহলে এই n2 দ্বিতীয় পদ্ধতিতে আমাদের এই ভৌত রাশির মান কত হবে সেটা আমরা বার করতে পারবো যদি আমাদের এই দিকটা যেটা আছে, আমাদের এই সাইডের যে মানটা আছে, এই সাইডের যে রাশিগুলো আছে, এদের মানটা যদি আমরা জানতে পারি, যদি আমরা এদের ভ্যালুগুলো জানতে পারি, কি কি এদের ভ্যালু আছে, তাহলে আমরা অলরেডি দ্বিতীয় পদ্ধতিতে আমরা এই n2 এর মান, অর্থাৎ ভৌত রাশির মানটা, এই ভৌত রাশির মানটা আমরা দ্বিতীয় একক পদ্ধতিতে বার করতে পারি, যেটা হচ্ছে আমাদের n2। তাহলে দেখতে পাচ্ছি পরিষ্কার বলতে পারি যে আমাদের ডান দিকের সমস্ত রাশি জানা থাকলে আমরা n2 এর মান বার করতে পারি। আশা করি এইভাবে তোমরা বার করতে পারবে তোমাদের যে কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে। এবার আশা করি তোমাদের মাথায় একটু হলেও ডাউট আছে কিনা? আছে? তাহলে এই ডাউটটা এবার কমপ্লিট হয়ে যাবে, এই ডাউটটা একদম সঠিক হয়ে যাবে, ডাউট ক্লিয়ার পাক্কা হবে যখন আমরা এই পদ্ধতিটার এই প্রয়োগটার একটা সাধারণ এক্সাম্পল বা একটা উদাহরণ আমরা দেখবো। এবার এই এক্সাম্পলটা বা একটা উদাহরণটা দেখা যাক, চলি দেখে যাক এর উদাহরণটা, যেটা হচ্ছে অনেক সহজ, ঠিক আছে? আমরা সেম টু সেম ওই জিনিসটা করব। আর যে কোনো একটা ভৌত রাশি মানে আমরা যে কার্য আছে, কার্য কি একটা ভৌত রাশি বলে, এবার কার্যের একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে কি করে মানটা বার করতে পারি সেই সম্পর্কে বোঝো। একটা ভৌত রাশি নিয়েছি, ওকে, মনে করো একটা ভৌত রাশি নিয়েছি, এটা হচ্ছে কার্য। এবার বলো কার্যের মাত্রা কি দাদা? কার্যের মাত্রা হচ্ছে আমাদের ml স্কয়ার t-2, ঠিক কিনা? একদম ঠিক। এবং মনে করো আমাদের এই যে কার্য আছে, এই কার্যের এসআই একক পদ্ধতিতে মানটা দেয়া আছে আমাদের কত? এসআই তে কি হয়? জুল হয় না? জুল তো হয় না? হ্যাঁ হ্যাঁ জুল হয়। তাহলে কি হচ্ছে 1 জুল দিয়ে আছে। কত জুল দিয়ে আছে? 1 জুল দিয়ে আছে মানটা।
এবং বার করতে বলছে, তাহলে আমাদের আমাদের কার্যের যে মানটা, আমাদের কার্যের মান একটি একক পদ্ধতিতে এসআই একক পদ্ধতিতে দেওয়া আছে 1 জুল, তাহলে আমাদের সিজিএস পদ্ধতিতে কার্যের এই ভৌত রাশিটির, অর্থাৎ আমাদের এই ভৌত রাশি বা কার্যের মানটি বার করো, অর্থাৎ এখানে কত আর্গ হবে, ঠিক তো? তো ধরে নাও, আমাদের এই যে এখানে আমাদের এই যে এসআই পদ্ধতিতে এসআই একক অর্থাৎ প্রথম একক পদ্ধতিতে আমাদের দেওয়া আছে কত 1 জুল দেওয়া আছে, এবং আমাদের এই এসআই থেকে সিজিএস তে বার করতে গেলে মানটা, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আমরা জানি না যে আমাদের 1 জুলের মান কত আর্গ হবে। তো ধরে নাও এখানে আমাদের মানটা হচ্ছে কত এন আর্গ, কত এন আর্গ, ঠিক আছে? এটা আমরা ধরে নিচ্ছি, বুঝতে পেরেছো তো? ধরা যাক, अरे भाई চিল চিল रहना है, অনেক সহজ করে বোঝনা है, ঠিক আছে? বাঙালি সালাদ হিন্দি বলতে গেলে ধরা পড়ে যায়। কি হচ্ছে কার্য, ওকে? তাহলে কার্যের মাত্রা হচ্ছে আমরা ml স্কয়ার t - 2, এবং এসআই একক পদ্ধতিতে অর্থাৎ প্রথম একক পদ্ধতি বা এসআই একক পদ্ধতিতে মনে করে আমাদের মানটা হচ্ছে দেওয়া আছে 1 জুল। তাহলে আমাদের অন্য একটি একক পদ্ধতি অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আমাদের এই ভৌত রাশিটির মানটা কত হবে? যদি এই ভৌত রাশিটির মানটা প্রথম একক পদ্ধতি বা এসআই একক পদ্ধতিতে মানটি দেওয়া থাকে 1 জুল, তাহলে আমাদের অন্য একটা একক পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতিতে আমাদের এই 1 জুল মানটা, এই ভৌত রাশির মানটা কত হবে সেটা আমরা ধরে নিয়েছি এন আর্গ হবে। যেহেতু আমরা জানি না যে আমাদের কত আর্গ হবে, 1 জুল সমান কত আর্গ সেটা আমরা জানি না, জানি কি না? জানি দাদা, কি জানি? 1 জুল সমান কত আর্গ, 1 জুল সমান কত আর্গ সেটা আমরা জানি না, তাই ধরে নিয়েছি আমরা 1 জুল সমান এন আর্গ, ঠিক আছে? চলো এবার দেখা যাক। তো ধরা যাক আমাদের এই সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো, সিজিএস পদ্ধতিতে ভর দৈর্ঘ্য এবং সময়ের একক যথাক্রমে, আমাদের এই সিজিএস পদ্ধতিতে ভর কি আছে? ভর সিজিএস, আরে বাদ, সিজিএস পদ্ধতি, ধোকা দিস না, এই মার্কারটা কি করি বলতো? কেউ ভরও দেয় না মার্কারটা। ওকে, কি হচ্ছে? সিজিএস পদ্ধতিতে ভর দৈর্ঘ্য এবং সময়ের একক, ধরে নিচ্ছি যে আমাদের সিজিএস পদ্ধতিতে ভর দৈর্ঘ্য ও সময়ের একক যথাক্রমে ধরে নিচ্ছি আমরা m1, ঠিক আছে? দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা স্মল l1, এবং আমাদের সময় ধরে নিচ্ছি আমরা এখানে ধরে নিচ্ছি কত t1, ওকে, স্মল t1, এবং আমাদের এসআই পদ্ধতিতে আমাদের ভর দৈর্ঘ্য এবং সময় এদের একক ধরে নিচ্ছি আমরা m2, দৈর্ঘ্য নিচ্ছি আমরা l2, এবং সময় নিচ্ছি আমরা স্মল t2, বাস, ঠিক আছে? চলো তাহলে আমাদের 1 জুল সমান এন আর ধরে নিচ্ছি, অতএব কার্যের মাত্রা অনুযায়ী লেখা যায়, অতএব আমরা এখানে বলতে পারি যে আমাদের এসআই একক পদ্ধতিতে যত আছে একক পদ্ধতি মানে হচ্ছে সিজিএস পদ্ধতি, ঠিক আছে? বা বাদ দাও, সিজিএস করছি, ওকে? কি করি, এসআই একক পদ্ধতি থেকে আমরা করেছি সিজিএস পদ্ধতি, আর এসআই এর কত আছে 1 জুল, ঠিক আছে? 1 জুল বাদ দাও, ওকে? কি করে দেখা যাবে? তাহলে এইখানে আমরা লিখতে পারি কি, এইখানে আমরা বলতে পারি এসআই পদ্ধতিতে আমাদের যে একক দৈর্ঘ্য ভর সময়ের একক আমরা কার্যের মাত্রা অনুযায়ী লিখছি। কার্যের মাত্রা কত আছে? কার্যের মাত্রা অনুযায়ী লিখতে পারি, তাহলে কি লিখতে পারি? এসআই পদ্ধতিতে আমরা লিখতে পারি এদিকে এককটা এম, যেটা আছে কত আছে আমাদের m1, এবং কত আছে এলটা কত নিয়েছি আমরা l1, অপরে কিন্তু স্কয়ার আছে তাই এখানে আমরা স্কয়ার নিব, এবং এই টিটা আছে কত? টিটা আমরা নিয়েছি এখানে টি, আরে 2 নিয়েছি না, এটা কোন নিয়েছি আমরা? আছে m2 নিয়েছি, l2 নিয়েছি এবং t2 নিয়েছি, ওকে, t2, ঠিক আছে? ইজিক্যাল টু এখানে কত আছে? -2 আছে অপর না, টু দি পাওয়ার -2, তাহলে টু দি পাওয়ার -2 বা ইনভার্স 2, ওকে, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। আর এখানে এসআই তে কি এটা জুল একক হচ্ছে, ঠিক তো? এটা জুলই হচ্ছে না, তাহলে বলতে পারি এখানে 1 না, হ্যাঁ লিখতে পারি 1, যেহেতু দেওয়া আছে আমাদের 1 জুল দেওয়া আছে, 1 জুল ইনটু এটা, ঠিক আছে? সমান আমরা এইখানে লিখতে পারি আমাদের সমাতের নীতি অনুসারে যে কত নিয়েছি আমরা সিজিএস তে মানটা এন আর নিয়েছি, তাহলে এন দাও,
এবং আমাদের সিরিয়াস পদ্ধতিতে আমরা ভরটা কত নিয়েছি, m1 নিয়েছি, এবং ওখানে মাথায় কাজের মাত্রা অনুসারে প্রযোজ্য আছে না কিছু, বাদ দাও। এবার কি নিয়েছে সাথে নিয়েছি আমরা L1, এবং L1 এর উপর কত আছে, স্কোয়ার আছে, বাস। এবং আমাদের কত আছে, টি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত, T1, এবং অপরে -2 আছে, বাস। এটা আমরা এখানে বলতে পারি, পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা, এটা হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কার মানতে চাইছি, আমরা এখানে দ্বিতীয় একক পদ্ধতি অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আমাদের মানটা কত হবে, যেটা হচ্ছে আমাদের মান কত নিয়েছি, আমরা n ধরেছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের n সমান লিখতে পারি আমরা এখানে m2y কত, m2y, আচ্ছা কত হবে এখানে, m2/m1, m2/m1, ঠিক, ইনটু আমরা এখানে বলতে পারি কত আছে, L2/L1, অপরে স্কোয়ার আছে, তাই এখানে আমরা স্কোয়ার লাগাবো। আবার লিখতে পারি এখানে আমরা T2/T1 - 2, আর এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এইগুলা যদি মানটা আমরা জেনে যাই, তাহলে আমাদের মানটা অলরেডি বার হয়ে আসবে। তাহলে দেখা যাক আমাদের 1 জুল সমান কতটা আর্গ, বা সিজিএস পদ্ধতিতে কত আর্গ, অর্থাৎ n এর মানটা কত আছে, 1 জুল সমান কত আর্গ আছে, n এর মানটা কত, এই সম্পর্কে আবার স্পষ্ট করে বোঝো। চলে দেখতে, হ্যাঁ দেখো ভাই, আমাদের এই যে m2 আছে, m2 কি, m2 হচ্ছে আমাদের কি, এসআই পদ্ধতিতে ভরের একক, অর্থাৎ আমরা এখানে কি জানি, ভরটা হচ্ছে ভরের এসআই হচ্ছে আমাদের কেজি, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে n সমান বলতে পারি এখানে আমরা 1 কেজি, ঠিক তো। এবং m2 কি, m2 হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে ভর, আর সিজিএস পদ্ধতিতে ভরের একক কি লেখা হয়, 1 গ্রাম। বাড়িয়া বাড়িয়া বস। এবং ইনটু আমাদের এল যেটা আছে, এল দৈর্ঘ্য, তাহলে বলো দৈর্ঘ্য যেটা আছে, সে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক কি বটে আমাদের আসলে, 2 মিটার। এবং আমাদের L1 যেটা আছে সেটা কি, L1 হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতির দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2 সেমি, ঠিক তো, 2 সেমি, ইনটু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে টি আর এটা আছে, দুটাই টি হচ্ছে কি, এটাও টি, আমাদের এসআই তে এবং সিজিএস তে দুটাই কিন্তু আমাদের সময়ের যে মাত্রা, সময়ের যে একক, সেটা হচ্ছে সেকেন্ড, অর্থাৎ অপরের সেকেন্ড হবে, নিচেও সেকেন্ড হবে, তার সাথে কেটে যাবে, ঠিক আছে, তাহলে মানটা কত আসবে, কিন্তু 1 আসবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 বসাবো মানটা। এরপর এখানে আমরা বলতে পারি আমাদের 1 কেজি সমান, আমরা কি করছি, দাঁড়াও দাঁড়াও আগে একটা কথা শুনে নাও, আমরা কি করছি, আমরা এখানে অবশ্যই এসআই থেকে সিজিএস পদ্ধতিতে মানটা বার করছি, তাহলে আমরা এটাকে সিজিএস পদ্ধতিতে মানটা নিয়ে যাবো, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা এখানে বলতে পারি দাদা 1 কেজি সমান কত, 1000 গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম, বা 10⁻³ গ্রাম, বা নিচে আছে 1 গ্রাম, ইনটু আমরা এর কত আছে, মিটার আছে, মিটার থেকে আমরা সেমিতে নিয়ে যাবো, সিজিএস তে, তাহলে কত হতে পারে এটা, স্কোয়ার, ঠিক আছে, 10 স্কোয়ার, 100 সেমি যেহেতু, 10 স্কোয়ার সেমি বাই 2 সেমি, আরে সরি সরি 1 সেমি, আরে ভাই, হ্যাঁ, আরে 1 মিটার হবে, কিছু না, এমন 1 আছে, আমি ভুল করেছি নাকি, 1 সেমি, ঠিক আছে, কিন্তু এখানে 1 হবে। তাহলে এখান থেকে বলো যে আমাদের মানটা কত আছে, আরে আরে ইয়ার, এখানে স্কোয়ারও আছে আবার রে ভাই, দেখিনি তো, তাহলে এইখানে কত আসবে, আমাদের স্কোয়ার আসবে। তাহলে এবার তোমরা বলো যে আমাদের এখানে সেমিতে কেটে যাবে, এইখানে আমাদের কত কেটে যাবে, এখানে গ্রাম কেটে যাবে, তাহলে কত আসছে, 10⁻7 আর আসবে। আর এটা আমরা বলতে পারি যে আমাদের n এর মান কত, আমাদের n এর মানটা পরিষ্কার আসছে এখানে 10⁻7, অর্থাৎ আমরা এখান থেকে বার করতে বলতে পারছি যে আমাদের n এর মান কত, n এর মান হচ্ছে 10⁻7, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 1 জুল সমান 10⁻7 আর্গ। আর এটা আমরা ক্লাস 10 এ মুখস্থ করেছিলাম, বাট এখানে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা মানটা বার করতে পারলাম। এইভাবে আমাদের বল যেটা আছে, বল একটা ভৌত রাশি, এবার বলের ভৌত রাশি যেটা আছে, সেই বলের যে ভৌত রাশিটা, ঠিক আছে, তো বলের মান যদি আমাদের ডাইন থেকে 1 তাহলে 1 সমান কত নিউটন, সেটা আমরা বার করতে পারবো কিসে, এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ দ্বারা। তো কিভাবে বার করতে হয় সেই সম্পর্কে আশা করি বুঝতে পেরেছিস। এবার তোমরা কমেন্টে আমাকে জানাও যে আমরা 1 সমান 1 নিউটন
কিভাবে বার করতে পারি বা এই পদ্ধতিতে বার হচ্ছে কি না স্পষ্ট পরিষ্কার অলরেডি বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলতে পারি কি আমাদের ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তর করা অনেক সহজ, যেটা আমরা অলরেডি এখানে দেখতে পেলাম এবং এটা করেও ফেললাম। ঠিক আছে, যদি সহজ মনে হয় নাই বা তোমাদের কোথাও একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে বা আমি ঠিক করে বলতে পারিনি, তাহলে তোমরা আমার কমেন্টে জানাও, নিশ্চয়ই জানাতে ভুলো না। এবং যদি কোথাও ভুল থাকে তাহলে তো পাক্কা কমেন্টে জানাও ভাই, ভুল ধরা তো আসলে স্টুডেন্টদের কাজ। ঠিক আছে, তাহলে চলো এরপরে যেটা আছে আমাদের কোন একটি সমীকরণ সঠিক কিনা, অর্থাৎ আমাদের মাত্রা বিশ্লেষণের দ্বিতীয় প্রয়োগ সম্পর্কে আমরা এবারে দেখবো। চলিয়ে দেখতে হ্যাঁ ফির क्या होता है। দ্বিতীয় প্রয়োগ, একটি সমীকরণ সঠিক কিনা। ঘুম লাগছে কি? ঘুম লাগছে? ঘুম লাগলে ভাই ঘুমাও, তোমরা ঘুমাও আরামসে। ওকে, 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর প্রয়োগ কি হচ্ছে, একটি সমীকরণ, একটি সমীকরণ সঠিক, আরে একটি সমীকরণ সঠিক কিনা, একটি সমীকরণ সঠিক কিনা তার বিশ্লেষণ। একটি সমীকরণ নেব, এবার সেই সমীকরণটা সঠিক কিনা, সেই সমীকরণটা নির্ভুল আছে কিনা, সেটা আমরা মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ দ্বারা কিন্তু বুঝতে পারবো। যেমন আমরা এখানে একটা, সেটাও কি দাঁড়াও সেটা কি আমাদের সহমাত্রিক নীতি অনুসারে। আর আমরা সহমাত্রিক নীতি অনুসারে কি জানি, যে আমাদের যে কোনো একটা সমীকরণের দুদিকের মাত্রা কিন্তু সমান সমান হয়। ঠিক তো? চল একটা সমীকরণ নিচ্ছি, সেই সমীকরণ থেকে বোঝা যাক সমীকরণ বলতে কি। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম এবং আমাদের পরের যে চ্যাপ্টার আছে, কি চ্যাপ্টার নাম, পরের চ্যাপ্টার নাম হচ্ছে আমাদের একমাত্রিক গতি। একমাত্রিক গতিতে আমরা পাবো একটা সূত্র, নিউটনের সূত্র, যেটা হচ্ছে কি আমাদের S = ut + ½ at স্কয়ার। আর আমরা সহমাত্রিক নীতি অনুসারে বলতে পারি যে আমাদের যদি এই সমীকরণটা আমাদের সঠিক হয়, তাহলে আমাদের এই দিকের মাত্রা এবং এই দিকের মাত্রা দুদিকের মাত্রায় কিন্তু সমান হবে, দুদিকের মাত্রা সেমই হবে। যদি এদিকে তোমার m হয় তাহলে এদিকে m হবে, যদি তোমার l হয় তাহলে এদিকেও l হবে আমাদের মাত্রা। এটা আমরা সহমাত্রিক নীতি অনুসারে বলতে পারি। ঠিক তো? তাহলে চল দেখা যাক সহমাত্রিক নীতি অনুসারে এদিকের মানটা এবং এদিকের মানটা যদি সঠিক আসে, তাহলে আমরা সমমাত্রিক নীতি অনুসারে আমরা জানি যে একটা যে কোনো সমীকরণ নাও, এবার সেই সমীকরণটা যদি সঠিক হয় তাহলে সেই সমীকরণের দুদিকেই মাত্রা, এই দিকের মাত্রা এবং এই দিকের মাত্রা, লেফট সাইড এবং রাইট সাইড দুদিকের মাত্রায় কিন্তু সমান হবে, একই হবে, অভিন্ন হবে। ঠিক তো? তাহলে দেখা যাক আমাদের এই সমীকরণটার এই দিকের মাত্রা এবং এই দিকের মাত্রা সমান হচ্ছে কিনা। যদি এই দিকের মাত্রা আর এই দিকের মাত্রা এক না হয়, তাহলে আমরা 100% বলতে পারবো যে আমাদের এই সমীকরণটা হচ্ছে ভুল সমীকরণ, এটা সঠিক নয়। কিন্তু যদি এই সমীকরণের এই দিকের মাত্রা আর এই দিকের মাত্রা দুদিকের মাত্রায় যদি সেম বার হয়ে যায়, একই বার হয়ে যায়, তাহলে বলতে পারি কি যে আমাদের এই সমীকরণটা সঠিক আছে। তো চল দেখা যাক ভাই, তার আগে একটা কথা বলো, আমাদের অ্যাসটা কি এখানে? অ্যাসটা হচ্ছে দাদা আমাদের সরণ। কি রে এটা? সরণ। আর সরণ মানে হচ্ছে কি দৈর্ঘ্য, মানে অ্যাস এর মাত্রা হচ্ছে সরণ, সরণ মাত্রা হচ্ছে দৈর্ঘ্য। সরি, অ্যাস বলতে সরণ আর সর মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য নিচ্ছি আমরা, মানে কি অ্যাস এর মাত্রা হচ্ছে আমাদের এল। এখানে ইউ যেটা আছে, ঠিক তো? তো ইউ কি? ইউ হচ্ছে প্রাথমিক ভেলোসিটি, ভেলোসিটি বা বেগ, প্রাথমিক বেগ। তো বেগের মাত্রা আমরা কি জানি? L t-1 জানি কিনা? একদম দাদা সঠিক বলেছো, টি যেটা আছে। তো টি হচ্ছে সময়, সময়ের মাত্রা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। এবং আমাদের এখানে আরেকটা আছে কি এ, এ হচ্ছে এক্সেলারেশন, যাকে বাংলায় বলা হয় ত্বরণ। এবার তোমরা বলো যে ত্বরণ যেটা আছে, এই ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে দাদা L t-2। এই সম্পর্কে আমরা দেখেছি, এই সম্পর্কে আমরা জানি যে কিভাবে একটা মাত্রা বার করতে হয় একটা যে কোনো সমীকরণের। এবার যেটা আছে টি, আরে সরি ঠিক আছে, এগুলোই আছে। ওকে, তো এবার এদের মানগুলো বসাই দিই এখানে মাত্রাগুলো, তারপর দেখি যে দু সাইডে মাত্রা সেম আসছে কিনা। তাহলে এস যেটা আছে, এস এর মাত্রা হচ্ছে 1, মানে আমাদের এই সাইডে মাত্রা কত এসেছে? এল আসছে, মানে এই সাইডে আমাদের যদি এল আসে মাত্রাগুলো, তাহলেই কিন্তু আমাদের এই পদগুলোর যদি মাত্রা এল আসে, তাহলেই বলতে পারি যে আমাদের এই সমীকরণটা সঠিক আছে। ওকে, দেখো ইউ কি আছে? ইউ যেটা আছে প্রাথমিক, তো এর কে তো আছে, এর হচ্ছে আমাদের এল বাই টি।
এই এল বাই টি কেই তো আমরা এল টি মাইনাস ওয়ান করে লিখেছি, ইন্টু কত আছে এখানে টি আছে, তো টি এর মাত্রা কি হচ্ছে আমাদের টি, তাহলে এ হো গিয়ে আমরা টি টি কার জায়গা পাবো, তাহলে বাস, তাহলে এখানে আমাদের আসছে কত, এল অলরেডি এসে গেছে, ঠিক তো, প্লাস এই পদের মাত্রা কিন্তু এল এসে গেছে, ঠিক আছে। এবার এই পদটা দেখা যাক, এই পদের যেটা আছে এই হাফটা বাদ দাও, ওকে হাফটা বাদ দাও, হাফটা তো সংখ্যা বলে একটা বাদ দাও, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে ওয়ান লাইন এখানে কিন্তু আমাদের যে যেটা আছে এই ত্বরণ, ত্বরণ কি, ত্বরণ হচ্ছে আমাদের এল বাই টি স্কোয়ার, ঠিক তো, এল বাই টি স্কোয়ার তো আমরা এইভাবে এল টি মাইনাস টু লিখেছি, আর ইন্টু এ কত আছে, এর মাত্রা হচ্ছে কত, টি এর মাত্রা টি, অপর স্কোয়ার আছে, তাহলে কাটে দাও, তাহলে কত আসছে, এল আসছে। অর্থাৎ আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এই সাইডের মাত্রা হচ্ছে এল, এবং এই সাইডের যে সমীকরণটির এই সাইডের যে মাত্রাগুলো পদগুলো রয়েছে এদের মাত্রা হচ্ছে আমাদের এল এল, অর্থাৎ আমরা ক্লিয়ার বলতে পারি যে আমাদের এই সমীকরণটা হচ্ছে একটা সঠিক সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে একটা সঠিক সমীকরণ, এটা হচ্ছে প্রপারলি একদম একটা নির্ভুল সমীকরণ, ঠিক কিনা। চলো এই সম্পর্কে এবার ডাউট ক্লিয়ার হয়েছে আশা করি, আবার ডাউট ক্লিয়ার করা যাক আরেকটা নম্বর প্রয়োগ, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রয়োগ, কি 3 নম্বর প্রয়োগ, ওই 3 নম্বর প্রয়োগ সম্পর্কে এবার দেখা যাক। তার আগে আমি দেখি যে আমাদের ভিডিওটা কতটা বড় হয়েছে, মাই গড 45 মিনিট। চল দেখি 3 নম্বর প্রয়োগ সম্পর্কে বোঝা যাক। 3 নম্বর প্রয়োগ বলছে যে আমাদের যে কোনো ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে যায় আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ দ্বারা। তো দেখো ভাই, পরস্পরের বিভিন্ন বিভিন্ন ভৌত রাশি যা আছে, বিভিন্ন ভৌত রাশিগুলির পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে যায় আমাদের এই মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ দ্বারা। কিন্তু একটা কথা মাথায় রাখো, এখানে কি কি আছে, সরল দোলক দেওয়া আছে। এবার সরল দোলক কি সেই সম্পর্কে আমাদের চ্যাপ্টার দেওয়া আছে, কি একমাত্রিক গতি চ্যাপ্টারটা আছে, পরের চ্যাপ্টারটা, সেখানে আমরা এই সরল দোলক সম্পর্কে পড়বো, এবং সেখানে আমরা বুঝতে পারবো যে আমাদের এই সরল দোলগতিটা কিভাবে কি করে আসছে এবং পারস্পরিক সম্পর্কটা কি। যতক্ষণ আমরা এই সরল সরল দোলক বা সরল দোলক কি জিনিস সেটা বুঝছি, ততক্ষণ পর্যন্ত আমরা এইখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা বুঝতে পারবো না। তার জন্য কি আমাদের বিভিন্ন ভৌত রাশির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে সেটা আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারটা পড়বো, তারপরে এটা সম্পর্কে আমরা আলোচনা করবো। তার আগে এটা দেখতে যাবো না, নাহলে এটা অনেক কঠিন হয়ে পড়বে এবং তোমাদের মাথায় কিছু ঢুকবে না, ঠিক আছে, তার জন্য এটা আমরা বাদ দিচ্ছি। শুধু মাথায় রাখো যে আমাদের মাত্রা বিশ্লেষণের প্রয়োগ দ্বারা আমরা বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারি। ওকে, চল এবার তাহলে এই যে মাত্রা বিশ্লেষণ আছে এর কয়েকটা অসম্পূর্ণতাও আছে, সেই অসম্পূর্ণতা বা ফেলিওর সম্পর্কে জানা যাক। অসম্পূর্ণতা, মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা। দেখো ভাই, এই যে মাত্রা বিশ্লেষণ আছে এর কয়েকটা অসম্পূর্ণতা বলতে দেখো, যে কোন সম্পর্কে থাকা ধ্রুবকের মান নির্ণয় করা সম্ভব নয়। যদি একটা সমীকরণ দেওয়া আছে, যেমন কি আমি যদি বলি কিছু নিচ্ছে একটা, যে কোনো একটা যদি নিই, ঠিক আছে, একটা তো ইয়ে আছে সরল দোলগতি টি সমান আছে কত, কে এল বাই জি আই থিঙ্ক, ঠিক আছে। তো এখানে এটা কি, কে এটা হচ্ছে আমাদের ধ্রুবক, তো এই ধ্রুবকটার মাত্রা অর্থাৎ কি কোন সম্পর্ক, এটাই সম্পর্ক। এবার কোন সম্পর্কে থাকা ধ্রুবকের মান নির্ণয় করা সম্ভব নয়। আমরা যদি যে কোনো একটা সম্পর্ক নিই, এবার সেই সম্পর্কে যদি ধ্রুবক থাকে, আর আমরা অলরেডি জানি ক্লাস 10 পড়েছি যে আমরা ধ্রুবক থাকে, ঠিক আছে, তো ধ্রুবকের সাথে আমাদের কোন সম্পর্কে থাকা ধ্রুবকের মান নির্ণয় করা সম্ভব নয়। আমরা এই সম্পর্কগুলো যেগুলো আছে, ঠিক আছে, তাদের মান তো নির্ণয় করতে পারি, বাট আমাদের যদি কোনো সম্পর্কে ধ্রুবক থাকে তাহলে সেই ধ্রুবকের মানটা নির্ণয় করা যায় না আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ দ্বারা। ওকে, এটা হচ্ছে 1 নম্বর ফেলিওর। 2 নম্বর মনে রাখো যে আমাদের কোন সম্পর্কে যদি একটি মাত্রাযুক্ত ধ্রুবক উপস্থিত থাকে তবে সম্পর্ক নির্ণয় করা সম্ভব নয়। যদি আমাদের কোন একটি সমীকরণ নিচ্ছে, ঠিক আছে, এবার কোন যে কোনো সমীকরণ, এবার সেই সমীকরণে যদি মাত্রাযুক্ত ধ্রুবক থাকে, অর্থাৎ যদি একটা ধ্রুবক থাকে, যেমন কেউ ধ্রুবক, এবার ওই ধ্রুবকের যদি মাত্রা থাকে তাহলে সেই মাত্রাটা আমরা এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ দ্বারা বার করতে পারি না। অর্থাৎ বলতে পারি যে কোন সম্পর্কে যদি একটি মাত্রাযুক্ত ধ্রুবক উপস্থিত থাকে তবে সম্পর্কটি নির্ণয় করা সম্ভব নয়। এটা মাথায় রাখো, অলরেডি মুখস্থ করে নেবে, ঠিক আছে, অনেক ইজি আছে। ওকে, যেটা এই যে অসম্পূর্ণতা আছে এই সম্পর্কে আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এই যে একমাত্রিক গতি চ্যাপ্টারটা আছে সেখানে আমরা ভালো করে পড়বো। ওকে,
ঠিক আছে। 3 নম্বর বলছে যে কোন সম্পর্কে যদি মাত্রাহীন রাশি থাকে, কোন সম্পর্কে যদি মাত্রাহীন রাশি থাকে, যদি একটা আমরা সমীকরণ নিচ্ছি এবার সেই সমীকরণে কোনো একটা মাত্রাহীন, 3 নম্বর বলছে কি যদি কোন সমীকরণে একটা মাত্রাহীন রাশি থাকে, মাত্রাহীন বলতে কি যে রাশির মানটা 1, যার কোনো মাত্রা নেই, কোন একটি মাত্রাহীন রাশি থাকে, তাহলে তবে সেই সম্পর্কটি বাকি রাশিগুলির সঙ্গে কিভাবে, বাকি সম্পর্কটির সঙ্গে কিভাবে নির্ভরশীল, কিভাবে সম্পর্কযুক্ত সেটা নিয়ে কথা যায় না। অর্থাৎ বলতে পারি যে কোন সম্পর্কে যদি একটি মাত্রাহীন রাশি উপস্থিত থাকে তবে সম্পর্কটির বাকি রাশিগুলির সঙ্গে মাত্রাহীন রাশিটির কিভাবে সম্পর্ক যুক্ত তা নির্ণয় করা সম্ভব নয় আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ দ্বারা। আরেকটি আছে, তো আমাদের এই মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা ওই একমাত্রিক চ্যাপ্টারটা ভালো করে পড়বো। ওকে, আর তাহলে আমাদের একমাত্রিক চ্যাপ্টারটা ভালো করে বুঝবো, পড়বো, তারপরে আমরা এই সম্পর্কে আলোচনা করবো, নাহলে ফালতু আলোচনা করে কিছু লাভ নাই, যেহেতু আমরা এখানে শিখতে এসেছি। বাট এখানে আমরা কিন্তু বুঝতেই পারবো না যতক্ষণ না আমরা জানি যে আমাদের জল যেটা আছে, জল খালে জীবন বাঁচে, তো জলটাকে যদি যতক্ষণ আমরা সেটা বুঝছি ততক্ষণ ধরে আমরা কি করে, ততক্ষণ না আমরা কিভাবে বুঝতে পারবো যে জল খেলে আমাদের জীবনটা কিভাবে বেঁচে উঠেছে। এই তো জল জানতে হবে, তাহলে কি এটা হচ্ছে আমাদের জলের জীবন। বাট জল কি জিনিস সেটা আমরা একমাত্রিক চ্যাপ্টার যখন পড়বো তখনই আমরা ভালো করে বুঝতে পারবো। তাহলে অল দ্য বেস্ট, শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের যদি ক্লাসটা ভালো লাগে তো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোর দেওয়া আছে, কত 8972668137, এই নাম্বারে মেসেজ করো, তাহলে আমি আমার ক্লাসের সমস্ত নোটস এখানে শেয়ার করে দেবো। আর সেখানে তোমার সমস্ত রকম ডাউটস আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, ঠিক আছে, একটা গ্রুপ বানাবো এখানে, আর সেই গ্রুপে সবাইকে অ্যাড করে দেবো। ওকে, বাই, অল দ্য বেস্ট, টেক কেয়ার, সাবস্ক্রাইব, শেয়ার।